মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাবো নগরপাট্টা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি, তিনি এই অঞ্চলের সকল মানুষকে একসাথে তলায় সংঘবদ্ধ করে এই অঞ্চলের উন্নয়নকে দুর্বার গতিতে এগিয়ে নিয়ে চলেছেন সেই আমাদের সকলের প্রিয় মানুষ মাননীয় হাসিবুল হোসেন রাজা মহাশয়। বন্দে মাতরম। আজকে এসআইয়ের যে কাজ চলছে এই কাজকে আরো ত্বরান্বিত করার উদ্দেশ্যে আজকে মিটিং। তাছাড়াও আমাদের অঞ্চলে বেশ কিছু ব্যাপার আছে, সেগুলো নিয়ে আমাদের গুরুত্বপূর্ণ গ্রাম থেকে উঠে আসা সমস্ত কর্মীদের সাথে আলোচনা করার উদ্দেশ্যে আজকে এখানে ডেকেছি। আজকে এখানে উপস্থিত আছেন অঞ্চল তৃণমূল কংগ্রেসের 5 ম্যান কমিটির সকল সদস্য, প্রধান, উপপ্রধান এবং ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী রেখা ধামদার এখানে উপস্থিত আছেন। এছাড়াও আমার গ্রাম থেকে সমস্ত সভাপতি ও সদস্য যারা এসছেন সকলকে আমি অন্তরে অন্তঃস্থল থেকে ভালোবাসা জানিয়ে আমাদের যে বেশ কয়েকদিন ধরে যে এসআইয়ের কাজ চলছে, আমরা প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা বুথে বুথে আমরা বিএলএ 2 রেখেছি এবং সেই তাদের একজন পরিচালনা করার জন্য সাদ্দাম এখানে সুপারভাইজার হিসেবে কাজ করছে। আমরা লক্ষ্য করলাম প্রত্যেকটা গ্রামে যে শুধুমাত্র বিএলএ 2 যাদেরকে করা হয়েছে তারাই শুধুমাত্র এই এসআইয়ের ব্যাপারটাকে নিয়ে ভাববে, এটা কিন্তু নয়। আমাদের সর্বভারতীয় নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা নিয়ে ভার্চুয়াল মিটিং করেছেন। তারপরে আমাদের নেতৃত্বরা ব্লকের এবং জেলার যারা নেতৃত্ব আছে তারাও আমাদেরকে নিয়ে আলাপ আলোচনা মিটিং করেছেন। অ্যামিনেশন ফর্ম পাওয়া পর্যন্ত যা ছিল, ফর্মটা ফিল আপ করার পরবর্তী স্টেজ থেকে মানে গতকাল থেকে আমাদের প্রত্যেকটা কর্মী যারা আছে যে অবস্থা আছে তাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে, কারণ এটা খুব একটা বেশি নেই। সামনে আর হয়তো 12 তারিখ, ইংরাজি 12 তারিখ মতো লাস্ট ডে, তার মধ্যে আমাদেরকে করে নিতে হবে এই সমস্ত কাজগুলো। তাই আমাদের বক্তব্য হচ্ছে এটাই যে প্রত্যেকটা গ্রাম কমিটি থেকে 2-3 জন কি 4 জন 5 জন যারা শিক্ষিত ছেলে আছে, দলের সাথে যারা থাকে, দলের মতো করে কাজ করে, মমতা ব্যানার্জিকে যারা ভালোবাসে, কাজল সিংকে যারা ভালোবাসে, আমি অনুরোধ করবো তাদেরকে যে অবস্থায় কাজ করছে বিএলএ 2রা তাদেরকে যেন সরাসরিভাবে সহযোগিতা করা হয়। কারণ এই কাজটাকে ত্বরান্বিত করতে গেলে যদি শুধু বিএলএ 2রাই ফর্ম ফিল আপ করে সারাদিনে কটা ফর্ম ফিল আপ করবে, সঠিকভাবে ফর্ম ফিল আপ করার পদ্ধতি সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে। যদি কোনো রকম ডিস্টার্ব হয় আমাদের সহায়তা কেন্দ্র আছে, এখানে সবসময় আমাদের লোকজন থাকছে, ফোনাফোনি করে খোঁজখবর নিয়ে এই কাজটাকে উদ্ধার করতে হবে। এর প্রচন্ড গুরুত্ব যেটা বলে গেল গত কয়েকদিন আগে যে বিহারের নির্বাচন, এই নির্বাচনে আমরা যেটা ভেবেছিলাম বা সারা ভারতবর্ষের মানুষ যেটা ভেবেছিল, যা মিডিয়ার কাছে যা খবর ছিল, এবছর বিহারের যে শাসক দল ছিল নীতিশ কুমারের নেতৃত্বে বিজেপি সহ বেশ কয়েকটা দলকে নিয়ে তারা সরকারে চালিয়েছে, এবছর বিহার হেরে যাওয়ারই কথা ছিল। কিন্তু আমরা দেখলাম কি এখানে সম্পূর্ণভাবে 100% কারচুপি হয়েছে। বিহারে 7,42,00,000 ভোটার ছিল। ভোটের পরবর্তী পর 1-1.5 ঘন্টার মধ্যেই ব্রেকিং নিউজ আসছে, এই ভোটার সংখ্যা বেড়ে গেছে 7,45,00,000 নির্বাচন কমিশনের হিসাব মতো। এবং নির্বাচন কমিশন একটা হিসাব দিচ্ছে 66% ভোট পড়েছে। যদি 7,42,00,000 66% ভোট পড়ে 4.5 কোটি ভোট হয়, এই বাকি 2.5 থেকে 3 কোটি ভোট কোথায় গেল, কিভাবে কি হয়েছে? আমরা এসআইয়ের মাধ্যমে ভাবছিলাম, বা এর আগে আপনাদেরকে বলেছি, ভোটার কার্ডের মধ্যে 2-3 জন বহিরাগত নাম ঢুকিয়ে দিয়ে সেই এলাকায় সেই বহিরাগতরা ভোটার লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছে, অরিজিনাল যে ভোটার দেখা যাচ্ছে তাকে পাওয়া যায় নাই। এটা ছিল দিল্লি, মহারাষ্ট্রে। এখানেও একটা নতুন গল্প করলো, সেই গল্পটাকেও দেখে আমাদের নেতৃত্ব নিশ্চয় সেরকম আবারও দিবে। সেই ধরনেরই এদেরকে আগুল দিয়ে এদেরকে আটকাবার জন্য যা করার স্বতন্ত্র প্রহরী হিসাবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকল স্তরের সকল ধর্মের মানুষকে নিয়ে যেভাবে চলার চেষ্টা করছে, আমরা আশা রাখি এরও একটা যে 2 নম্বরীটা কিভাবে করেছে, কি বৈজ্ঞানিক পদ্ধতিতে করেছে সেটা অনুসন্ধান হবে এবং তার মতো করে আমরা মোকাবেলা করব। এখানে ভাব দেওয়ার কোনো জায়গা নেই।
বিহারে যারা জিতেছে আপনারা জেনে রাখবেন, গত 2020 সালে তারা জিতেছিল, তারপরে 2021 সালে সেই বামপন্থী এবং বিজেপিদের বহিরাগতদের যে চাপ ছিল সেটাকেও মোকাবেলা করে আমরা আবার সরকারে এসেছিলাম। আমরা 2026-এও আমরা প্রথম থেকে দেখেছি এসআইয়ের মাধ্যমে কিছু লোককে নাগরিকত্ব হারাবার একটা যে ছক বসেছিল সেটা যেমন করেছে, তার সাথে সাথে সাংবিধানিক অনুসারে আমরা সংবিধানকে মান্যতা দিই, এসআইআর তাই আমাদের এখানে পরিচালনা চলছে, কাজ চলছে। কিন্তু হ্যাঁ, আমাদের নেত্রী এবং আমাদের সেনাপতি এবং আমাদের বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখের নির্দেশে একটাই কথা আমরা জানি, প্রত্যেকটা কর্মীকে আমরা বলতে চাই, প্রত্যেকটা কর্মী দেখে নিতে হবে প্রত্যেকটা বিএলও এবং বিএলএ-2 এর পাশে থেকে একটা ন্যায্য ভোটার যেন বাদ না যায়। যদি একটা ন্যায্য ভোটার বাদ যায়, আমরা তার জন্য সেই পদ্ধতিতে মোকাবেলা করব। তার জন্য আমরা প্রত্যেককেই এর সাথে জড়িত থাকার জন্য অনুরোধ করছি। আমরা জানি গ্রামে গ্রামে প্রত্যেকটা ছেলেরাই যারা আছে আমাদের কাজের মধ্যেই আছে। এই সময়ে আমরা সুপ্রিম কোর্টে দীর্ঘদিনের যে কাজ 100 দিনের কাজ বন্ধ ছিল সেই অর্ডার পাওয়ার পরে আমাদের সরকার ইতিমধ্যে জব কার্ডের যে সমস্ত প্রক্রিয়াগুলো আছে সেই কাজগুলো শুরু করেছে। এই কাজগুলো আমরা দেখেছি কি বিডিও সাহেব অর্ডার দিয়েছিলেন পঞ্চায়েতের মধ্যে, এবং আমাদের যারা স্টাফ আছেন পঞ্চায়েতের সেক্রেটারি সহ অন্যান্য স্টাফরা আমাদেরকে বলেছিলেন, বুঝিয়েছিলেন যে এটা পঞ্চায়েতের মধ্যে করলে ভালো হয়, কারণ আমাদের গোটা পঞ্চায়েত ছেড়ে গ্রামে গ্রামে যেতে পারবো না বা অত স্টাফ নাই, পরিকাঠামো নাই। কিন্তু এলাকার মানুষের দাবি ছিল যে এই জিনিসগুলো যদি গ্রামে গ্রামে হতো তাহলে জিনিসটা ভালো হতো, কারণ একটা জব কার্ড কেওয়াইসি না করলে সেই জব কার্ডটা ইনভ্যালিড হয়ে যাবে, সেই কার্ডটা নষ্ট হয়ে যাবে, আর কোনোদিনই কাজ পাবে না। তাই একটা এত গুরুত্বপূর্ণ যেখানে জীবিকা কর্মসংস্থানের গল্প আছে, তাই আমরা চিন্তা ভাবনা করে বারবার বিভিন্ন জায়গায় আলাপ আলোচনার মাধ্যম দিয়ে আমরা কিন্তু গ্রামে গ্রামে সেটা করছি। এবং আপনারা লক্ষ্য করেছেন কি যে সার্ভার ডাউন থাকছে সবসময়, তারই জন্য সন্ধ্যা 7টা থেকে 10টা-11টা পর্যন্ত এই কাজগুলো আমাদের চলছে, সব গ্রামে কাজ চলছে। আর একটু ত্বরান্বিত করে এই কাজটাকে খুব তাড়াতাড়ি শেষ করে দেওয়ার জন্য আমাদের কর্মীবৃন্দকে অনুরোধ জানাচ্ছি। এইরকম একটা সমস্যা সৃষ্টি হয়েছে, আপনারা লক্ষ্য করেছেন যে বাংলার আবাস যোজনা ঘর, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি ছিল একটা মাটি বাড়ি থাকবে না, কোনো ছাত্রহীন লোক বাস করবে না পশ্চিমবঙ্গের মধ্যে। আপনারা জানেন কেন্দ্রীয় সরকার যে রাজনীতি করেছে, পশ্চিমবঙ্গের গরিব মানুষ থেকে মেহনতি খেটে খাওয়া নিম্ন মধ্যবিত্ত মানুষ যারা তাদেরটাকে সাড়া দেয় নেই, তাদেরকে বিভিন্নভাবে যেমন বঞ্চিত করার চেষ্টা করেছিল, সেই বঞ্চিতর পাল্টা হিসেবে আমাদের নেত্রী গ্রামের সেই সমস্ত মানুষদের কাছে গিয়েছিল। আমরা প্রতিশ্রুতি দিয়ে এসেছি একটাও কাঁচা ঘর থাকবে না, আমরা সব পাকা ঘরে তাদেরকে পাকা ঘর করে দেব। কিন্তু আমরা দেখলাম কি আমাদের বিডিও অফিস থেকে শুরু করে পঞ্চায়েত থেকে শুরু করে সমস্ত স্টাফ যখন আমাদেরকে বললো যে এইসব ব্যাপারে আমাদের কোনো লোক যাবে না, নিরপেক্ষভাবে তদন্ত হবে। আমরা গ্রামে গ্রামে দেখেছি নিরপেক্ষ তদন্ত হয়েছে বা কি হয়েছে তার রিপোর্ট আমরা পেয়েছি। আমাদের এখানে দেখা গেছে কি বেশ কিছু গ্রামে দু একটা গ্রামে বেশ কিছু বাড়ি কাঁচা বাড়ি এখনো রয়ে গেছে। আমরা প্রত্যেকটা কর্মীকে আমি অনুরোধ করব যে প্রথমে যে 265টা লিস্ট ছিল সেই 265টা লিস্টের মধ্যে প্রথম চোটেই দেখা যাচ্ছে 65 জন বাদ চলে গেছিল, এবং এলিজেবল যে লিস্ট এসছে সেখানে আমরা লক্ষ্য করলাম কি যে 202 জনের নাম এসছে, কিন্তু যে সমস্ত 65-60 জন বাদ গেছে তাদের মধ্যে প্রায় 18-20 জনের কাঁচা ঘর আছে। আমরা দরকার হলে আগামীকাল থেকে কমিটি করে কাঁচা ঘর কার কার আছে সেটার জন্য আমরা নিজে পার্টিগতভাবে আমরা যে তদন্ত করব এবং সেইখান থেকে তুলে নিয়ে আসবো সঠিক। যদি কারো কাঁচা ঘর থাকে সঠিক, যদি কারো অ্যাডভাস্টারের চাল থাকে, টিনের চাল থাকে, আমরা তাদেরকে ঘর দেওয়ার জন্য আমাদের যেখানে যেতে হবে। আমরা প্রয়োজন হলে আমাদের বীরভূম জেলার উন্নয়নের কান্ডারি, নয়নের মণি, আমাদের নানুর ব্লকের অবজারভার, আমাদের নেতা কাজল শেখের কাছে আমরা দরকার হলে কাল বা পশু গোটা অঞ্চলের নেতৃত্বকে নিয়ে আমরা সেখানে যাব। এই ব্যাপারটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে, কারণ এর পরেও আগামী দিনে ঘর আসবে, সেই লিস্ট থেকে
অন্ধকারে যদি থেকে আমার মেম্বার অন্ধকারে থাকবে, আমার নেতৃত্ব অন্ধকারে থাকবে এবং লাস্ট ফাইনালের দিনে গ্রাম সংসদ সভা করে দেখা যাবে যে মেন কিছু ঘর গরিব মানুষের কাঁচা ঘর বাদ গেছে, সেটাই আমাদের কাছে হবে সব থেকে খারাপ পজিশন। কারণ একটা যদি পাকা ঘর আলারও যদি কোনোভাবে ক্রিয়েটার অনুসারে তার নাম এসে যায়, সেটাকে যেমন আমরা বাদ দিতে পারি, ঠিক সেইভাবে হিয়ারিং করেও যদি এই নামগুলোকে বাদ দেওয়া যেত, বাদ দিত, তাহলে আমরা হয়তো এটা আর কিছু বলতে পারতাম না, বলার আমাদের কিছু ছিল না। কিন্তু এই যে নামগুলো এসছে গ্রামে গ্রামে, যে সমস্ত নামগুলো বাদ দিয়েছে সেগুলোকে ডাইরেক্ট বাদ দিয়ে দেওয়া হয়েছে। তারপরেও দেখা যাচ্ছে 8-10 থেকে 10-20টা কাঁচা ঘর আছে, টিনের চাল আছে, খড়ের চাল আছে। আমরা অনুরোধ করব যাতে সেই ঘরগুলো পাই। এর জন্য আমাদেরকে যতটা যে জায়গায় যেতে হবে, এর জন্য আমি প্রত্যেকটা আমার মেম্বার এবং কর্মী এবং সভাপতি যারা আছে তাদেরকে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি। আপনারা জানেন পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের যে সমস্ত কাজ বিভিন্ন জায়গায় চলছে, সেখানে অনেকজন ভুয়ো বিভিন্ন রকম সহযোগিতার নাম করে দেখা যাচ্ছে এসব ফর্মগুলো নিয়ে জমা নিয়ে চলে যাচ্ছে। এই ফর্মগুলো হচ্ছে খুব মারাত্মক, একজনের ক্ষেত্রে একজনেরই ফর্ম। প্রত্যেক জনকে অনুরোধ করব, প্রত্যেকটা গ্রামের মানুষের কাছে সুনিশ্চিত করতে হবে এই ফর্ম যেন আমাদের যে বিএলও 2 আছে এবং সরকারিভাবে যে বিএলও যে কাজ করছে একবারে তার কাছ থেকে তার কাছে জমা দিয়ে যেন রিসিপ্টটা নেওয়া হয়। কারণ আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি বেশ কিছু জায়গায় হুট করে চলে আসছে, আমি এসডি অফিস থেকে আসছি বা আমি বিএলআর অফিস বিডিও অফিস থেকে আসছি, ফর্ম আমাদেরকে জমা দিয়ে দেবে। এটা ব্লক লেভেলে যারা সরকারি দপ্তরে যারা আছে তাদের কাছে চাপ আছে, প্রত্যেক দিন 100 থেকে 150 ফর্ম জমা দিতে হবে। যদি সেই ফর্ম জমা না পড়ে তখন তারা বাড়ি বাড়ি চলে আসবে। তাই অনুরোধ করব তাদেরকে দেওয়ার আগে আমরা আজ থেকে এই প্রক্রিয়া শুরু করে দেবো। প্রত্যেকটা গ্রাম যেন প্রত্যেক দিন কমপক্ষে 150টা করে ফর্ম যেন জমা করে, এটা আমি প্রত্যেকটা কর্মীকে অনুরোধ করছি যেন এই ব্যাপারটা ঘুরতে ফিরতে যেন লক্ষ্য রাখা হয় এবং প্রত্যেক দিনকার দিন সন্ধ্যাবেলা নাগাদ যেন রিপোর্টিং করা হয়। যাই হোক, এই ব্যাপারটার জন্য মেনলি সতর্ক করার জন্য আমরা আজকে এই মিটিং রেখেছি। এটাকে গুরুত্বভাবে এই এসআইয়ের কাজটাকে যাতে সম্পূর্ণ করা যায় তার জন্য অনুরোধ করছি। যাই হোক, আজকে আমি আর বিস্তারিত আর বাড়াচ্ছি না। উপস্থিত সকলকে আমি আমার অন্তঃস্থল থেকে ভালোবাসা জানিয়ে আজকের বক্তব্য শেষ করছি। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, আমার নেতা প্রবন্ধকের আনন্দ ছিলাম।